আচ্ছা বলুন তো, প্রশ্ন ফাঁসের প্রতিবাদেও আমরা ওরা, দিল্লির প্রতিবাদে গরম আর ঝাড়খণ্ডের প্রতিবাদে নরম। প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে বিজেপি শাসিত রাজ্যে পৌঁছে যাচ্ছেন রাহুল গান্ধী। সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভও দেখিয়েছিলেন তিনি। অথচ এই রাহুল গান্ধী রাঁচিতে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে তার কোনো দেখা নেই। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দিল্লি কলকাতায় মিছিল করেছে বামেরা, কিন্তু রাঁচিতে অনশন মঞ্চের ধারে কাছেও দেখা যাচ্ছে না তাদের। কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব হয়েছিলেন। ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছেন না কেন? ঝাড়খণ্ডে তো মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী হেমন্ত সোরেন, তার পদত্যাগ চাইছেন না কেন? দিল্লিতে গরম, ঝাড়খণ্ডে নরম বাম কংগ্রেস। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ছাত্র বিক্ষোভে উত্তাল রাঁচি। 25শে জুলাই থেকে অবস্থান, 2রা অগস্ট থেকে অনশন। রাঁচি কবে যাবেন রাহুল গান্ধী? ঝাড়খণ্ডে কংগ্রেস জেএমএম সরকার। তাহলে কি রং দেখে প্রতিবাদে রাহুল গান্ধী? রাঁচি নিয়ে আর কবে পথে নামবে এসএফআই? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী। তাহলে এবার কেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে না বামেরা? ऐसा है, वहां जो कहानी चल के आ रही है उसमें स्पष्ट है कि झारखंड सरकार ने एक ब्लैक लिस्टेड कंपनी को पूरा काम दे रखा है। जिसे यूपी में योगी जी ने ब्लैक लिस्ट किया, राजस्थान में भी ब्लैक लिस्ट हुई है और उसको पूरा काम दिया हुआ है, कई परीक्षाओं का। क्या मतलब है इसका? मैं फिर कहूंगा, अगर वहां नौकरी बिकती है तो राहुल गांधी खामोश क्यों हैं? 2019 से लेकर के अब तक जितनी भी प्रतियोगिता परीक्षाएं हुई हैं, तब से लेकर अब तक परीक्षा प्रारंभ होने से पहले लीक होने का काम किया जाता रहा है। झारखंड की धरती रांची भगवान बिरसा मुंडा के आंगन में, वहां पर हमारे बड़े पैमाने पर छात्रों ने वहां पर अनशन करने का काम किया गया है। कांग्रेस जिसके समर्थन से सरकार चल रही है, वही कांग्रेस है जो दिल्ली में गला फाड़ फाड़ करके हल्ला करने का काम कर रही थी, छात्रों को भड़काने का काम कर रही थी, माननीय प्रधानमंत्री जी के दरवाजे पर जा करके अनशन करने का काम कर रही थी। लेकिन आज कांग्रेस का वहां पर मुंह बंद है। राहुल गांधी, प्रियंका गांधी हेगड़े जी को वहां के छात्र देखना चाहते हैं, उनकी आवाज सुनना चाहते हैं। ঝাড়খণ্ডে যদি প্রশ্নপত্র আউট হয়ে থাকে, তার জন্য সেখানকার বিরোধী দল যারা আছেন আন্দোলন করুন, আপত্তি কোথায়? রাহুল গান্ধী কেন গেছেন? রাহুল গান্ধী অ্যাটেনশনটা যাতে সারা দেশের মানুষ দেখতে পান, বুঝতে পারেন, সরকার যাতে টনক নড়ে। কেন রাহুল গান্ধী ওইখানে কেউ অনশন করবে? কেন রাহুল গান্ধী? ভারতবর্ষের মানুষ ভোট দিয়েছে কাকে? বিজেপিকে। আপনি বলবেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে রাহুল গান্ধী রেকটিফিকেশন করতেন। পিএসসিতে পশ্চিমবাংলায় কি করেছে তৃণমূলের বাহিনী? নিট পরীক্ষা নিয়ে কি করেছে দিল্লির বিজেপির বাহিনী? যদি একই রকম কাজ অন্য কোনো রাজ্য করে, সেখানেও একই রকমভাবে আন্দোলন হবে। যেখানে যেমন আন্দোলনের সুযোগ, কিন্তু কথাটা থাকবেই, প্রশ্নটা উঠবেই
সরকারকে কৈফিয়ত দিতেই হবে। পশ্চিমবাংলাতে আপনি দেখেছেন, তার চাইতে কেরালাতে বেশি দেখেছেন, দিল্লিতে আরেক রকম ভাবে দেখেছেন, ঝাড়খণ্ডেও আরেক রকম ভাবে দেখা যাবে। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে হাল্লা বোল। প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে 25শে জুলাই থেকে শুরু হয়েছে আন্দোলন। 2রা আগস্ট থেকে চলছে অনশন। প্রবল বৃষ্টি আর তার মধ্যেই ত্রিপলের ছাউনিতে অবস্থান বিক্ষোভে বসে আছেন সবাই। ये भ्रामक खबर है, झूठी खबर है। सोनम वांगचुक सर से बात करने के बाद जो मैं जल ग्रहण नहीं कर रहा था, बस जल ग्रहण कर रहा हूँ और अभी भी भूख हड़ताल जारी है और आज 5वां दिन है। कैसे झूठा खबर और भ्रामक खबर फैलाया जा रहा है, ये बहुत गलत हो रहा है। जब तक हमारी सभी मांगे पूरी नहीं होगी, साथ ही साथ झारखंड के समस्त स्टूडेंट्स संतुष्ट नहीं हो जाते हैं। আন্দোলনের চাপে আলোচনায় বসতে রাজি ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার। আন্দোলনকারীদের 11 জন প্রতিনিধি আজ দেখা করেন মহকুমা শাসকের সঙ্গে। তাদের দাবিপত্র প্রশাসনের হাতে তুলে দেন। প্রশ্নফাঁস কাণ্ডে সিআইডি তদন্ত করাচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট সরকার। এখনো পর্যন্ত 19 জনকে গ্রেফতার করা হয়েছে। আন্দোলনকারীদের দাবি সিবিআইকে দিয়ে তদন্ত করাতে হবে। আন্দোলনকারীরা এও চান যে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি নিজে এসে সবার সঙ্গে কথা বলুন। বিহার, মধ্যপ্রদেশ, গুজরাটে বিধানসভা উপনির্বাচন হয়ে গেল। ইভিএমে ভোট গ্রহণ হলো। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অধীনেই ভোট হলো। বিহারে এসআইআর এর পর যে ভোটার তালিকা তৈরি হয়েছে সেই অনুযায়ী ভোট হলো, কিন্তু এবার ভোট চুরির অভিযোগ ওঠেনি। নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ ওঠেনি। ভোটারের নাম ডিলিট করে ভোট চুরির অভিযোগ ওঠেনি। কেন? বাঁকিপুরে প্রশান্ত কিশোর জিতেছেন বলে? মধ্যপ্রদেশের দাতিয়ায় কংগ্রেস তার আসন ধরে রাখতে পেরেছে সেই জন্য? গুজরাটের মঞ্জলপুরে বিজেপির জয়ের ব্যবধান তাৎপর্যপূর্ণভাবে কমেছে বলে? বিহারের বাঁকিপুর 3 দশক বিজেপির দখলে থাকা আসন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন 4 বার এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। সেই আসনে প্রশান্ত কিশোর জিতে গিয়েছেন। উপনির্বাচনের ফলের জন্য জেন জি ফ্যাক্টরকে কারণ হিসেবে ধরছেন বিশ্লেষকরা। আর বিরোধীরা উচ্ছ্বসিতভাবে প্রচার করছেন এটা বিজেপির শেষের শুরু। কিন্তু তারা কি খেয়াল করে রেখেছেন যে ইভিএম আর নির্বাচন কমিশনকে দোষারোপ করার পুরনো অভ্যাস থেকে তারা সরে এসেছেন? নাকি নির্বাচনের ফলাফল বিজেপির বিরুদ্ধে গিয়েছে বলেই ইভিএম আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাধা গতের অভিযোগটা করা হচ্ছে না? বিহারের বাঁকিপুরে উপনির্বাচন হলো এবং যে সিটটা বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল জয় পেয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তারপর বিজেপি বিপুল জয় পেয়েছে, বিজেপির হাওয়া চলছে। তার মধ্যে বিজেপির বিহারের বাঁকিপুরের উপনির্বাচনে ঠিক উল্টো হওয়া মাত্র কয়েক মাসের মধ্যে, ঠিক যেভাবে মহারাষ্ট্র হয়েছিল সেরকম বাঁকিপুরের উপনির্বাচন বিজেপির 3 দশকের সেফ সিট, বিজেপি সর্বভারতীয় সভাপতি 4 বারের জেতা সিট, সেখানে প্রশান্ত কিশোর যার পার্টি বিধানসভা নির্বাচনে অত্যন্ত খারাপ ফল করেছিল, সেই প্রশান্ত কিশোর বাঁকিপুর উপনির্বাচন জিতে গেল। যারা ভোট নিয়ে নাড়াঘাটা করেন তারা বলছেন এটা জেনজির আন্দোলনের একটা প্রভাব হতে পারে। তার কারণ গুজরাটেও যে উপনির্বাচনটা হয়েছে সেখানে বিজেপির জয়ের ব্যবধান কমেছে, আর মধ্যপ্রদেশে যে নির্বাচনটা হয়েছে দাতিয়ায় সেখানে উপনির্বাচনটা হয়েছে বাঁকিপুরের সঙ্গে, সেখানে কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্ব সত্ত্বেও নিজের সিটটা ধরে রাখতে পেরেছে। মানে জেনজির ভোটটা হয়তো বিজেপির বিরুদ্ধে যাচ্ছে। আর বিরোধী শিবির থেকে উচ্ছ্বসিতভাবে বলা হচ্ছে এটা বিজেপির শেষের শুরু। কিন্তু আশ্চর্যজনকভাবে ভোট চুরি বা ইভিএম নিয়ে কিছু বলা হচ্ছে না, যার মাত্র কয়েক মাস আগে কিন্তু উল্টো স্বর শোনা গিয়েছিল।
পশ্চিমবঙ্গে যখন বিজেপি ক্ষমতায় এলো তখন অভিষেক ব্যানার্জি, যিনি লোকসভা নির্বাচনের পর সংসদ চত্বরে দাঁড়িয়ে বলেছিলেন যে ইভিএম কিভাবে হ্যাক করা উচিত সেটা ডেমনস্ট্রেট করে দেওয়া উচিত, অ্যাট র্যান্ডাম কমেন্ট করা উচিত নয়, তিনি বলেছিলেন, বা তৃণমূলের তরফে বলা হয়েছিল ইভিএম হ্যাকিং হয়তো সম্ভব নয় কিন্তু ইভিএম বদলে ফেলা সম্ভব, তাতে ভোটের ফল বদলে দেওয়া যায়। এবং 170টা সিটে বিজেপি ভোটের ফল বদলে দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে বলে অভিযোগ করা হয়েছে। কিন্তু বিহারের বাঁকিপুরে সেই নির্বাচন কমিশন সেই ইভিএমে ভোট হয়েছে, কিন্তু যেহেতু বিজেপি হেরে গেছে তারপর কিন্তু আর শোনা যাচ্ছে না বিরোধীদের তরফে যে ইভিএম নিয়ে অভিযোগ। তাই প্রশ্ন জাগতেই পারে যে বিজেপি যেখানে জেতে সেখানেই কি ইভিএম নিয়ে আঙুল ওঠে, আর বিজেপি যেখানে হেরে যায় সেখানে কি ইভিএম সব ঠিক থাকে? বাই ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে, 3টে বিজেপি গুজরাটে জিতেছে, বাকি 2টো হেরেছে। এবং তার মধ্যে বিহারে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তার সিট বিজেপি হেরেছে। মানুষের মনোভাব যেন বুঝবার চেষ্টা করে, তা না হলে মানুষ কিন্তু কাউকে ছেড়ে দেবে না, বিজেপি হোক আর যেই হোক। বিহারের ইলেকশনে জিতলো প্রশান্ত কিশোর, বোঝা যাচ্ছে মানুষের যে ভরসা বিজেপির প্রতি সেটা ক্রমশ কমছে এবং এটার জন্য যেন অপেক্ষায় থাকে। ভবিষ্যৎ অনেক কথা বলবে, মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামাটাই আমাদের কাজ, যেন দেশ ঠিকমতো করে এগোতে পারে। দেশের পরের প্রজন্মের দিকে তাকিয়ে আমাদের রাজনীতির পরিচালনা করতেই হবে, এর কোনো বিকল্প নেই। সবাই দেখেছেন ভোট চুরি হয়েছে কি হয়নি। পশ্চিমবঙ্গে তো সরকারটাই গঠন হওয়ার কথা তৃণমূল কংগ্রেসে, একে তো বৈধ ভোটারদের বাদ রাখা হলো, ইলেকশন কমিশন ইচ্ছা মতো প্রশাসনিক চেঞ্জ করলো, আর ভোট আর বিশেষ করে কাউন্টিং এর দিন প্রথম 1-2 ঘন্টার পর যখনই ট্রেন্ড বুঝেছে যে তৃণমূলের দিকে যাচ্ছে, তারপর তো ভোট লুট হয়েছে, আমাদের এজেন্টদের বার করে দেওয়া হয়েছে, প্রার্থীদের মেরে বার করে দেওয়া হয়েছে। কিন্তু বিহার বা মধ্যপ্রদেশে মানুষ সেগুলো থেকে সতর্ক থেকেছেন, প্রার্থীরাও শিক্ষা নিয়েছেন, কারণ পশ্চিমবঙ্গের এই ভোট লুট এটা সর্বভারতীয় ক্ষেত্রে সবিস্তারে খবর হয়েছে, প্রতিবাদ হয়েছে, সবাই তার থেকে শিক্ষা নিয়েছেন। ট্যাম্পারিং বা ইভিএমে গোলমাল করা কিংবা বুথ দখল ইত্যাদিতে বিজেপি বিশ্বাস করে না। বিজেপি শাসিত বা বিজেপির রাজনীতির সঙ্গে কেন্দ্রীভূত, বিজেপি বিরোধী হোক বা শাসকের আসনেই থাকুক না কেন, ভারতে যত জায়গায় ভোট হয়েছে 2014 থেকে, সেখানে কোথাও কোনো রকমভাবে কোনো গোলমাল হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গে যে প্রবণতা বারবার দেখা গেছে, এই ধরনের জিনিসকে মানুষ আমল দেবে না। গণতন্ত্রের জয় হবে, মানুষ যাকে ইচ্ছে করবে তাকে জেতাবে। বিজেপি সুকৌশলে তার সমস্ত এজেন্সিকে কাজে লাগিয়ে তারা তাদের মতো নির্বাচন করে। বিজেপি 1-2 নিরপেক্ষ ভোট করায়, বাকিগুলো সবই হচ্ছে নিরপেক্ষতা কোথাও বজায় রাখে না। যেটা নিরপেক্ষ ভোট হয়, যেখানে ইম্পার্সিয়ালিটি থাকে, সেখানে অন্যান্য রাজনৈতিক দল জেতে, সেখানে বিজেপি জিততে পারে না। 1-2 করে দেখে নেয় যে না, মানুষ তো আমাদের জেতাচ্ছে না, তখন আবার চুরি করা শুরু করে। এই 2 জায়গায় নিরপেক্ষ ভোট হয়েছিল, তাই কংগ্রেস জিতেছে, তাই অন্য দল জিতেছে। সার্বিকভাবে আমার মনে হয় সারা দেশের মানুষ এখন বিজেপি বিরোধী হয়ে গেছে। বিরোধীদের বিক্ষোভের জেরে ডিলিমিটেশন বিল নিয়ে যথেষ্ট চিন্তায় কেন্দ্র। আদৌ এই চলতি বাদল অধিবেশনে ডিলিমিটেশন বিল পাস করানো যাবে কিনা তাই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে নরেন্দ্র মোদীর সরকার। আর তাই অচলাবস্থা কাটাতে বিরোধীদের সঙ্গে কথা শুরু করেছেন তারা। রাহুল গান্ধীর সঙ্গে ফোনে কথা হয়েছে কিরেন রিজিজুর। ডিলিমিটেশন বিলে সমর্থন করার আবেদন জানিয়েছেন কিরেন রিজিজু। রাহুল গান্ধীকে এই আবেদন জানিয়েছেন কিরেন রিজিজু। বিরোধীদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত কিরেন রিজিজুকে এরকমই জানিয়েছেন রাহুল গান্ধী। राहुल गांधी जी से मेरा अच्छा बात हुआ और एक विषय हमने रिक्वेस्ट किया है और बाकी विषय में भी बात किया है। हम तो चाहते हैं कि कांग्रेस और बाकी ऑपोजिशन पार्टी से हम लगातार बातचीत करते रहें और तालमेल करके काम करें। हम एक दूसरे के विरोधी हैं, दुश्मन तो नहीं है ना, तो देश हित में हम सब मिलकर काम करें। लेकिन ऐसा चित्र दिखाते हैं बाहर में कि हम बिल्कुल पार्लियामेंट चलने ही नहीं देंगे, तो इसका नुकसान किसका होगा। गृहमंत्री जी ने अपना जो बिल वगैरह भी यहाँ पेश किया और गृहमंत्री जी तो है ही पार्लियामेंट में सुबह से शाम यह बैठते काम कर रहे हैं, और यहाँ पार्लियामेंट में तो उस दिन वही रहेंगे ना मंत्री जिसका बिल है।
শিল্পায়নে অগ্রাধিকার বিজেপি সরকারের। বীরভূমের লোবায় রেশমি গ্রুপকে জমি দিতে বৈঠক হয়েছে। কথা বলবো সুপ্রতিম সরকারের সঙ্গে। সুপ্রতিম, এর আগেও আমরা দেখেছি তৃণমূল জামানায় একাধিক বৈঠক হয়েছে, কিন্তু কোনো বৈঠকে ফলপ্রসূ হয়নি। এবারের বৈঠক কতটা সদর্থক, কি উঠে এলো বৈঠক থেকে? দেখো, রাজ্য সরকার শিল্পে আগ্রহী, আর সেই জন্যই ফলস্বরূপ বীরভূমের দুবরাজপুরের লোবাই যে খাগড়া জলের কয়লা শিল্প, সেটা নিয়ে কিন্তু আজকে ত্রিপাক্ষিক বৈঠক হলো। সেখানে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ শাহজাহান উপস্থিত ছিলেন এবং সেখানে লোবা কৃষিজীবী রক্ষা কমিটির উপস্থিত ছিলেন। তার সঙ্গে রেশমি গ্রুপও কিন্তু সেখানে উপস্থিত ছিল এবং দীর্ঘক্ষণ ধরে বৈঠক হয়। এবং যেটা জানা গিয়েছে যে 715 একর জমিতে গড়ে উঠবে লোবার এই কয়লা শিল্প। রেশমি গ্রুপ জানিয়েছে যে তারা ইতিমধ্যেই 380 কোটি টাকা খরচ করে ফেলেছেন, তবে সেই জমি তারা পেয়ে যাবেন। এবং এতদিন ধরে এর আগের সরকারের আমলে যতবারই বৈঠক হয়েছে ততবারই বৈঠক ভেস্তে গেছে, কিন্তু এবারের বৈঠক যথেষ্ট ফলপ্রসূ হয়েছে। কারণ বিভিন্ন পক্ষের যে দাবি, সেই দাবি কিন্তু 7 দিনের মধ্যে জমা করতে বলেছেন ডিএলআরও। কারণ এই ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরে এই বৈঠক হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু উঠে এসছে একটা জিনিসই, যে সবাই কিন্তু শিল্পে আগ্রহী। অর্থাৎ যারা এতদিন ধরে বাধা দিচ্ছিল লোবা কৃষিজীবী রক্ষা কমিটি, তারাও চাইছে শিল্প, এবং রেশমি গ্রুপ তারা তো আগে থেকেই চাইছে যে শিল্প, এবং প্রশাসন তো চাইছে শিল্প, এবং এই দুজনের মধ্যে মেলবন্ধন করালো সরকার এবং সেভাবে কিন্তু আগামী 7 দিনের মধ্যে ইতিবাচক হয়েছে এই বৈঠক। অনেক ধন্যবাদ সুপ্রতিম। ভালো লাগলো এই কারণে 4 বছর হয়ে গেল এখনো পর্যন্ত প্রশাসনের টেবিলে বসাইতে পারেনি টিএমসি সরকার, যে আগে সরকার ছিল। বিজেপি সরকার এসেছে বলে আজ প্রশাসনের টেবিলে আলোচনা হলো শিল্পের ব্যাপারে। আগে সরকার আমাদের 715 একরের যে জমিটি, যেটা অলরেডি আমরা পেমেন্ট করে দিয়েছি, সেটা ফিজিক্যাল পজিশনের জন্য আমাদের এডিএম সাহেব ইনিশিয়েটিভ নিচ্ছেন, ডিএম সাহেবও নিয়েছিলেন। সবাই খুব পজিটিভ একটা বার্তা দিয়েছেন যে প্রজেক্টটা হোক। লোবা প্রজেক্ট হলে গভর্নমেন্টের একটা রেভিনিউ তৈরি হবে, এমপ্লয়। তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট। তোলাবাজি মামলায় চার্জশিট বাগুইআটি থানার। বারাসাত আদালতে চার্জশিট পেশ পুলিশের। তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট বাগুইআটি থানার। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, চার্জশিটে কি কি উল্লেখ করা হয়েছে? তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী তাকে তোলাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে একাধিক জায়গায় পুলিশের পক্ষ থেকে তল্লাশি করা হয়েছিল, সিট গঠন করা হয়েছিল এবং তদন্ত প্রক্রিয়া যখন এগিয়ে নেওয়া যায়, দেখা যায় যে একাধিক জায়গায় যখন এক প্রমোটারের কথা উল্লেখ করা হয়েছে, যার থেকে 30 লক্ষ টাকা তোলা আদায় করেছিল জোর করে এবং হুমকি দেওয়া থেকে শুরু করে প্রমোটারকে ভয় দেখিয়ে ফ্ল্যাট হাতানোর থেকে শুরু করে টাকা নেওয়া। অন্যদিকে তার 2টি ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে যখন একাধিক টাকা তথ্য মিলেছিল এবং তার 2টি লকার ছিল, সেই লকারেও কিন্তু যে বিপুল পরিমাণ শোনা ছিল সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে 35 দিনের মাথায় কিন্তু চার্জশিট দিল বাগুইআটি থানার পুলিশ বা সিটের আধিকারিকরা, এমনটা বলা যায়। কারণ চার্জশিটে একাধিক তথ্য উল্লেখ করা হচ্ছে। যে প্রমোটারের কথা বলা হচ্ছে, সেই প্রমোটারের থেকে 30 লক্ষ টাকা আদায় এবং সেই টাকায় যে সম্পত্তির পরিমাণ একাধিক বাড়ানো হয়েছিল এবং অন্যদিকে একাধিক প্রমোটারের থেকেও কিন্তু টাকা নেওয়া হয়েছিল। এই গোটা বিষয় কিন্তু উল্লেখ করা হচ্ছে। সব মিলিয়ে 150 পাতার বেশি এই চার্জশিট ইতিমধ্যে আজকে বারাসাত আদালত, সেখানে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী তার নামে কিন্তু আজকে বাগুইআটি